সম্পর্কে যে মন্তব্যগুলো করছেন, যেহেতু শেখ শাহজাহানের নাম ড্রাগস কেসে মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? ভূপতিনগর কাণ্ডে এনআইএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আচরণ এবং প্রতিক্রিয়া শুধু পশ্চিমবঙ্গবাসী নয়, গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে। সংবিধানের মাধ্যমে তৈরি হওয়া এনআইএ, যা বিভিন্ন টেরর অ্যাটাক থেকে পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে সুরক্ষিত করে রাখে, তাদেরই বিরুদ্ধে এইভাবে মারাত্মকভাবে বিষোদ্গার। শুধু তাই নয়, গতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক কথা মতো পুলিশ প্রশাসনকেও ব্যবস্থা নিতে দেখা গেল এনআইএর বিরুদ্ধে, এবং এনআইএর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতা হানির মতো অভিযোগ দায়ের করা হলো পুলিশের পক্ষ থেকে। যদিও যে এনআইএ তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো, যাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো, সেই সমস্ত কোনো মানুষকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। আর এই ঘটনা নিয়ে একেবারে গতদিনে জলপাইগুড়ি থেকে এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী। এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আক্রমণ নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন ভারতের প্রধানমন্ত্রী। আপনাদের মনে রয়েছে, সন্দেশখালীতে আরো এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আক্রমণের ঘটনা নিয়ে যখন দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছিল, তখন কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চুপ বসেছিল তা নিয়ে প্রশ্ন তুলেছিলাম আমরা। প্রশ্ন তুলেছিল প্রত্যেকটি সাধারণ মানুষ, যারা এই ঘটনাকে ভালো চোখে দেখেননি। কিন্তু তখন কেন্দ্রীয় সরকারের সেইভাবে কড়া কোনো প্রতিক্রিয়া না আসলেও গতদিনে জলপাইগুড়ির সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী ভূপতিনগর কাণ্ডে এনআইএর আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে একেবারে প্রকাশ্যে জনসভা থেকে মুখ খুলে বুঝিয়ে দিলেন, এবার বোধহয় সময় এসে গিয়েছে, তৃণমূল কংগ্রেসের টলারেন্স লিমিট বোধহয় পেরিয়ে গিয়েছে। কি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী? বলছেন, এই রাজ্যের সরকার মনে করছেন তাদের তোলাবাজিদের আটকাতে তারা নিজেরাই হাতে আইন তুলে নিতে পারেন এবং যখন ইচ্ছা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের আক্রমণ করতে পারেন। এমনটা চলতে দেওয়া যায় না বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী। শোনাতে চাইব পুরো বক্তব্য, কি বলেছিলেন গতদিনের জলপাইগুড়ির জনসভা থেকে। साथियों, टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। দেখুন, সন্দেশখালীতে ইডিকে আক্রান্ত হওয়ার ঘটনার পরেও কিন্তু কোনো বিবৃতি দিতে হয়নি প্রধানমন্ত্রীকে। কিন্তু পরপর যেভাবে তৃণমূল কংগ্রেস আইন হাতে তুলে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলা চালাচ্ছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে কার্যত উস্কানির সুরে বলছেন, মা বোনেরা কি হাতে চুরি পরে বসে থাকবে? অর্থাৎ কোথাও গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আক্রমণের ঘটনাকে জাস্টিফাই করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জলপাইগুড়ির জনসভা থেকে করা এই বিবৃতি একেবারেই পরিষ্কার করে দিচ্ছে, এই ঘটনাকে কোনোভাবেই লঘু করে দেখতে চাইছেন না আমাদের দেশের সরকার, এবং সেটাই হওয়ার দরকার। তার কারণ, যদি সত্যি সত্যি সংবিধানে এএনআই, ইডি, সিবিআই এদের মান্যতা দেওয়া হয়, যদি এই সমস্ত তদন্তকারী সংস্থার সত্যি সত্যি সংবিধান অনুযায়ী তদন্ত করার জন্য গঠন করা হয়ে থাকে, তাহলে কেন মানুষ রাজনৈতিক নেতৃত্বদের উস্কানি অনুযায়ী আইন হাতে তুলে নেবে? এর উত্তর অবশ্যই গণতান্ত্রিকভাবে প্রত্যেকের পাওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হয় সত্যি কথা বলছেন, তার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে সংবিধান পরিবর্তন করা উচিত। এনআইএ, ইডি, সিবিআই কে আমাদের সংবিধান থেকে কার্যত মুছে ফেলা উচিত। সেই নিয়ে মুখ্যমন্ত্রী আন্দোলন করতে পারেন।
মুখ্যমন্ত্রীর যারা সাংসদ রয়েছেন তারা গিয়ে নিশ্চিতভাবে পার্লামেন্টে এ নিয়ে ডিবেট করতেই পারেন, বলতেই পারেন এই সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা আমাদের দেশের আর প্রয়োজনীয়তা নেই। কিন্তু তিনি কি বলতে পারেন স্টেজের ওপর থেকে মা বোনেরা কি চুরি পরে বসে থাকবেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনা তিনি মঞ্চের ওপর থেকে একজন প্রশাসনিক প্রধান হয়ে কিভাবে সমর্থন করতে পারেন? আইনগত তিনি পরিবর্তন করার জন্য আন্দোলন নিশ্চিতভাবে করতেই পারেন, কিন্তু সাধারণ মানুষকে কি কখনো উস্কাতে পারেন? কখনোই পারেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারেই কড়া ভাষায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুললেন। কি বললেন বিরোধী দলনেতা, শোনাই আপনাদের। এ সম্পর্কে যে মন্তব্যগুলো করছেন, যেহেতু শেখ শাহজাহানের নাম ড্রাগস কেসে মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে। এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা। এনআইএ কে আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারিকে আক্রমণ করা। ভূপতিনগরের কেস কে ট্রান্সফার করেছে? কলকাতা হাইকোর্ট করেছে। আপনি কাকে চ্যালেঞ্জ করছেন? উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প্ট হয়ে যেত। মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন? কেন তার বিরুদ্ধে রুল হবে না? যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে। যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে এনআইএ কে, এটা দেশ বিরোধী কাজ, সংবিধান বিরোধী কাজ, গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ, আর সন্দেশখালী ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ। এবং তৃণমূল কংগ্রেস কার্যত রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করেছেন, কোন সুস্থ মানুষ এই ঘটনাগুলিকে একেবারে সমর্থন করতে পারবেন না। তার কারণ যে সমস্ত তদন্তকারী সংস্থা আমাদের রাতের ঘুমকে নিশ্চিত করে, যেভাবে টেরর অ্যাটাক থেকে নরেন্দ্র মোদীর জামানায় আমরা রক্ষা পেয়েছি, এনআইএর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞ না থেকে তাদের ওপর আক্রমণ করাটা কতটা নিন্দাজনক কাজ সেটা বোধহয় সাধারণ মানুষ বুঝতে পারছে, যতই সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা বা বার্তা দেওয়া হোক না কেন। আর সেই কারণেই বোধহয় লোকসভার নির্বাচনে যত এই ধরনের ঘটনা ঘটবে, বিজেপির অ্যাডভান্টেজ ততই বাড়বে, তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ততই এর প্রভাব বাজে হিসাবে পড়তে থাকবে। তার কারণ কোন সুস্থ ধারণার সাধারণ মানুষ দেশের স্তম্ভের উপর আঘাতকে কেউ মেনে নিতে পারবেন না। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের যদি সত্যি সত্যি কোনো আপত্তির জায়গা থাকে, তাহলে নিশ্চিতভাবে দেশের আইন আদালত রয়েছে, সর্বোপরি সংসদ ভবন রয়েছে। আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের অনেকেই সাংসদ রয়েছেন যারা পশ্চিমবঙ্গ থেকে পার্লামেন্টে গিয়েছিলেন, তাদের নিশ্চিতভাবে আওয়াজ তুলতেই পারেন সংবিধান বদল করার যদি কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন। কিন্তু মানুষকে হাতে আইন তুলে নেওয়ার মতো পরামর্শ বা উস্কানি কোনোভাবেই দেওয়াটা আইনের পক্ষে হতে পারে না, সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এই কাজ। সেই কারণেই নরেন্দ্র মোদী জলপাইগুড়ির জনসভা থেকে এসে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে দাবি জানালেন যে এবারের আসন্ন নির্বাচনে প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অন্তত এই ধরনের কথা বলতে এর আগে শোনা যায়নি, কিন্তু যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে আক্রান্ত হতে হয়েছে, তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পশ্চিমবঙ্গ সফরের পর তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী। বললেন প্রত্যেকটি বুথে সুনিশ্চিত করতে হবে তৃণমূল কংগ্রেসের জামানত জব্দ। কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী, শোনাবো আপনাদের। इस चुनाव में टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। सबक सिखाओगे? टीएमसी को सबक सिखाओगे? बराबर सबक सिखाओगे? मजबूती से सबक सिखाओगे? साथियों, एक एक पोलिंग बूथ में इस बार टीएमसी की जमानत जब्त होनी चाहिए। करोगे? हर पोलिंग बूथ में। साथियों, टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है, কিন্তু এত সব কাণ্ড কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছাচ্ছে?
তিনি কি কোথাও গিয়ে মনে করছেন যে এই ধরনের সংবিধানের ওপর কার্যত আক্রমণ, যে সংবিধানে এনআইএর অস্তিত্বের কথা বলা রয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এজেন্সির অস্তিত্বের কথা বলা রয়েছে, তাদের অস্তিত্বকে অস্বীকার করে সাধারণ মানুষকে কখনোই উস্কানি দেওয়া যায় না। বরঞ্চ কিছু পরিবর্তন আনার চেষ্টা করলে সুপ্রিম কোর্ট, দেশের ন্যায়ালয়ে যেতে পারেন, কিংবা পার্লামেন্টে গিয়ে যুক্তিতর্কের ডিবেটের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করতে পারেন। মঞ্চের অপর থেকে রাজনৈতিক ভাষণ দিয়ে পরিবর্তন যে আনা সম্ভব নয়, মুখ্যমন্ত্রী পরিষ্কার জানেন। কিন্তু শুধুমাত্রই রাজনীতি করার জন্য দেশের এতগুলো প্রিমিয়াম সংস্থা যারা আমাদের দেশকে সুরক্ষিত রেখেছে, তাদের ওপর আক্রমণকে কোনো সুস্থ সাধারণ মানুষ সমর্থন করছেন না, করবেন না আগামী দিনে। আর এর প্রতিফলন হয়তো ভোট বাক্সে তৃণমূল কংগ্রেস পড়বে। এই কথাগুলো কি তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছাচ্ছে? কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে, শোনাই আপনাদের। উনার দোকান কাটা, উনি আমার কাছে হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং উপনির্বাচন কেন হয়? কেউ পদত্যাগ করলে বা কেউ মারা গেলে। শোভনদেব চট্টোপাধ্যায়কে কলার ধরে পদত্যাগ করিয়েছে ভবানীপুরে, একটা জ্যান্ত লোককে পদত্যাগ করিয়েছে, করিয়ে ওকে খড়দায় দাঁড় করিয়েছে। কাজল সিনহা মারা গেছিল, দিয়ে নিজে ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রী হয়েছে। অর্থাৎ তার যার দোকান কাটা তাকে বলে আর লাগবে। শুনলেন বন্ধুরা, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। তবে এবার যে তথ্যটা আপনাদের দেবো সেটা একেবারেই ব্যক্তিগত। আপনারা হয়তো কয়েকদিন ধরে খেয়াল করছেন সিম্পল অ্যাজ এবিসির যে ভিডিওগুলো আসছে তার মধ্যে কিছু পরিবর্তন কিংবা তার ভিউ বেশি আসছে না। আসলে আপনারা সকলেই আমার বন্ধু হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, যারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই। আসলে এই মুহূর্তে সিম্পল অ্যাজ এবিসি অত্যন্ত কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি না আগামী কতদিন আর এই চ্যানেলটিকে টিকিয়ে রাখতে পারবো। যে কোনো দিন এই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে, তার কারণ ইউটিউবের কিছু লাল চোখ রাঙানির মধ্যে পড়তে হয়েছে কয়েকটি কপিরাইট ফুটেজ নিয়ে। ইতিমধ্যেই দুটো স্ট্রাইক আমরা পেয়ে গিয়েছি, যেগুলো 2020 সালের, যেগুলোকে পরিবর্তন করার কোনো ক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই। তৃতীয় নম্বর স্ট্রাইক এলেই যে কোনো দিন আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে 90 দিনের মধ্যে। এবং ঠিক এই কারণে সিম্পল অ্যাজ এবিসি কে বাঁচিয়ে রাখার জন্য যে সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও এক রাতের মধ্যে অত্যন্ত কষ্ট নিয়ে, বুকের মধ্যে যন্ত্রণা নিয়ে আমরা ডিলিট করে দিতে বাধ্য হয়েছিলাম, যাতে করে তৃতীয় স্ট্রাইকটা না চলে আসে 90 দিনের মধ্যে। তার কারণ অনেক পুরনো দিনের এরা কপিরাইট স্ট্রাইক পাঠাচ্ছে আমাদের 2020 সালের। সেই কারণে একটি ক্ষীণ বাঁচানোর চেষ্টা এখনো করে যাচ্ছি। সমস্ত ভিডিও অত্যন্ত দুঃখের সঙ্গে বুকে বেদনা নিয়ে ডিলিট করতে বাধ্য হয়েছি এক রাতের মধ্যে। প্রায় 2 থেকে 2.5 হাজার কষ্ট করে বানানো ভিডিও এক রাতে ডিলিট করে দিয়েছি। সেই কারণেই দেখবেন সিম্পল অ্যাজ এবিসির ভিউ একেবারেই ড্রাস্টিক্যালি কমে গিয়েছে। এখন শুধুমাত্রই ভরসা আপনারা। যদি চান এই চ্যানেলটিকে কিছুটা হলেও বাঁচিয়ে দিতে, তাহলে একটু অন্তত অক্সিজেন আপনাদের কাছ থেকে লাগবে। না কোনো টাকা পয়সার আবেদন কোনো দিন কখনো আপনাদের কাছে করিনি, আজকেও করছি না। শুধু এটাই বলবো যে যতটা পারবেন একটু ভিডিওগুলোকে শেয়ার করার চেষ্টা করুন। নিজেদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিংবা হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে একটু শেয়ার করার চেষ্টা করুন। অন্তত কিছুদিনের লড়াইয়ে যদি আমরা জিততে পারি, তাহলে হয়তো আরো একবার আমরা সাস্টেন করার স্বপ্ন দেখতে পারবো। আর যদি সাপোর্ট আপনাদের না পাই, তাহলে নিশ্চিতভাবে হয়তো আর কয়েকদিনের মধ্যেই কিংবা যে কোনো দিন আপনারা দেখতে পারেন যে এই চ্যানেলটি সম্পূর্ণভাবে সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার যে অটুট একটি বন্ধন তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে, যেভাবে আপনাদের কাছে প্রত্যেকটি ক্ষেত্রে সাপোর্ট পেয়ে এসেছে, সেটা কখনোই ভুলতে পারবো না। তাই আরো একবারের জন্য যারা সিম্পল অ্যাজ এবিসি কে ভালোবাসেন, অন্তত 1 মাস আমাদের প্রত্যেকটি ভিডিও যদি একটু শেয়ার করতে পারেন, একটু কোনোভাবে প্রচারে আনতে পারেন, তাহলে চেষ্টা একটা ক্ষীণ হতে পারে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি। আমি এখনো নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল অ্যাজ এবিসির যেভাবে ভিউ হয়, ড্রাস্টিক্যালি সেই ভিউ নেমে কখনো 700, কখনো 1000, 1500 চলে এসেছে ইউটিউবের গাইডলাইনের জন্য। কোনোভাবেই ইউটিউবের সঙ্গে যোগাযোগ করে এর ইমপ্রুভমেন্টের রাস্তা আমি তৈরি করতে পারিনি।
তাই একমাত্র ভরসা আপনারা। যদি চান এই চ্যানেলটিকে বাঁচিয়ে রাখতে, তাহলে নিশ্চিতভাবে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। এটুকুই আপনাদের কাছে আজকে অনুরোধ, যেভাবে সাপোর্ট দিয়ে এসেছেন আশা করি ইউটিউব চ্যানেলটিকে সেইভাবে সাপোর্ট দেবেন। যদি কেউ খুঁজে না পান তাহলে সিম্পল অ্যাজ এবিসি ইউটিউব থেকে সার্চ করে এই ভিডিওগুলোকে যেভাবে দেখতেন সেইভাবেই দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অত্যন্ত জরুরি আজকের পর্বে। আমাদের পাশে থাকার জন্য আপনাদের আরো একবার ধন্যবাদ জানিয়ে পর্বটি শেষ করলাম এখানেই।